বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে উত্তর কোরিয়া সহযোগিতা করছে। পশ্চিমাদের এমন অভিযোগ বেশ পুরনো। এবার শোনা গেল আরো বড় অভিযোগ। কিয়েভের গোয়েন্দা নেটওয়ার্কের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, রাশিয়াকে সহযোগিতা করতে নতুন করে আরো 30,000 সেনা পাঠাবে পিয়ংইয়ং। আর এটা যদি সত্যি হয় তবে এক ধাক্কায় মস্কোতে পিয়ংইয়ং এ সেনা সংখ্যা 3 গুণ বেড়ে যাবে। এদিকে ইদানিং পুরো ইউক্রেন দখলের অভিপ্রায় বেশ জোরে সোরে জানাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এমন যখন পরিস্থিতি, তখন মনে প্রশ্ন উঠে, পুতিনের সঙ্গে ইউক্রেন দখলের এ খেলায় মস্কোকে সহায়তা করার জন্য কিমের সেনা সরবরাহ অবশ্য নতুন কিছু নয়। চলতি বছরের শুরুতেও কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করতে প্রায় 12,000 সেনা পাঠিয়েছিলেন কিম। তখন তারাই রাশিয়ার হয়ে অঞ্চলটিতে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে লড়াই করেছিল, যেখানে 4,000 কোরীয় সেনা হতাহতও হয়েছিল বলে খবর পশ্চিমা মিডিয়ার। এরপর এখন নতুন করে আবারও মস্কোকে সেনা সরবরাহ করছে পিয়ংইয়ং, যেখানে লক্ষ্যটাই স্পষ্ট। বৃহৎ অভিযান পরিচালনার লক্ষ্যে নিজেদের উপস্থিতি জোরদার করছে মস্কো পিয়ংইয়ং। এদিকে ইউক্রেনের অভিযোগ, পিয়ংইয়ং সেনাদের যত দ্রুত সম্ভব ফ্রন্টলাইনে নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র, গোলাবারুদ সরবরাহ করতে সম্পূর্ণরূপে সক্ষম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনকি পুতিন তার সেনা অফিসারদের কোরীয় সেনাদের প্রশিক্ষণ দিতে পিয়ংইয়ংও পাঠিয়েছেন। ইউক্রেনের অভিযোগের সত্যতার কিছুটা আভাসও দিয়েছে সিএনএন। তাদের হাতে আসা ইউক্রেনীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার নতুন সেনারা আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ায় পৌঁছাতে পারে। ইতোমধ্যে স্যাটেলাইট চিত্রে রাশিয়ার ডুনাই বন্দরে রূপচা ধরনের সেনাবাহিনী জাহাজের উপস্থিতি এবং উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে বৃহৎ জাহাজ ও কার্গো বিমানের উপস্থিতি দেখা যাচ্ছে, যেমনটি আগেরবারও সেনা মোতায়েনের সময় দেখা গিয়েছিল। এদিকে পূর্বে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পুতিনের শিষ্য সের্গেই শোইগু গত 17 জুন কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পিয়ংইয়ং সফর করেছেন। সফরে উত্তর কোরিয়া থেকে 1000 মাইন অপসারণকারী এবং 5,000 সামরিক নির্মাণ কর্মী নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। আর দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার মতে এই কর্মীরা আগামী জুলাই-আগস্ট নাগাদ মস্কোতে যাওয়া শুরু করবেন। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, 2024 সালে উত্তর কোরিয়া রাশিয়াকে অন্তত 100টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 90 লাখ গোলাবারুদ সরবরাহ করেছে, যা তাদের এ যুদ্ধে বাড়তি সহযোগিতা করছে। কিমের এই পদক্ষেপকে ভালোভাবে দেখার কোনো কারণ নেই ইউক্রেনের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরোভও বলছেন সে কথা। তার ভাষ্য, এত বিপুল সংখ্যক সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে কিম জং উন নিজের সরকারকেই ঝুঁকিতে ফেলছেন। আর এই বিষয়টি রাশিয়ার রিজার্ভ ফোর্সের সংকটের ইঙ্গিত দেয়। 1973 সালের পর এই বছর প্রথম 6 মাসে মার্কিন ডলার সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে। আল জাজিরার বিশ্লেষণ বলছে, অর্থনীতির নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত ডলার তার আস্থা হারাচ্ছে। কারণ হিসেবে দেখানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিগুলোকে, যা বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের ডলার বিক্রি করে দিতে বাধ্য করছে। পাউন্ড, ইউরো ও ইয়েন সহ 6টি মুদ্রার বিপরীতে ডলারের শক্তি পরিমাপ করে ডলার সূচক। 2025 সালের প্রথমার্ধেই এই সূচক 10.8% পতন দেখিয়েছে। ট্রাম্পের শুরু করা ট্যারিফ যুদ্ধ এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতার উপর হস্তক্ষেপ মূলত ডলারের আকর্ষণকে দুর্বল করছে। অর্থনীতিবিদরাও ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নিয়ে উদ্বিগ্ন। 1 জুলাই আইনটি মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে এর ফলে আগামী দশকে ট্রিলিয়ন ডলারের মার্কিন ঋণ জমতে পারে। ইতোমধ্যেই মার্কিন ট্রেজারি মার্কেট থেকে বিনিয়োগ প্রত্যাহার শুরু হয়েছে। অন্যদিকে সোনার দাম এবছর রেকর্ড উচ্চ পর্যায়ে পৌঁছেছে, কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের ডলার সম্পদের হ্রাস সম্পর্কে উদ্বিগ্ন হয়ে সোনার মজুদ বাড়িয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 2 এপ্রিল ট্রাম্প প্রশাসন প্রায় সব দেশের আমদানিতে শুল্ক ঘোষণা করে, যা বিশ্ব অর্থনীতিতে আস্থা হ্রাস করে এবং মার্কিন আর্থিক সম্পদ ব্যাপকভাবে বিক্রি শুরু হয়। এর পরের 3 দিনে S&P 500 সূচক থেকে $5 ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্য কমে যায়। মার্কিন ট্রেজারি ছাড়পত্র পায়, বন্ডের দাম কমে যায় এবং সরকারি ঋণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
বাজারের বিদ্রোহ দেখে 9 এপ্রিল চীনের উপর আরোপিত শুল্ক বাদে 90 দিনের জন্য শুল্ক স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প। এরপর বাণিজ্য উত্তেজনা কিছুটা কমলেও বিনিয়োগকারীরা এখনো ডলার ভিত্তিক সম্পদ রাখার বিষয়ে অনিশ্চিত। গত মাসে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD জানিয়েছে তারা 2025 সালের মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 2.2% থেকে 1.6% কমিয়ে দিচ্ছে, যদিও মুদ্রাস্ফীতি এসেছে ধীর গতিতে। ডলার বিশ্ব বাণিজ্য ও অর্থনীতির ভিত্তি হিসেবে কাজ করে। 1980-র দশকে গালফের দেশগুলো তাদের মুদ্রা ডলারের সাথে পেগ করে নেয়। মুদ্রা পেগিং মানে হচ্ছে একটি দেশের মুদ্রা বিনিময় হারকে অন্য দেশের মুদ্রার সাথে সংযুক্ত করা। 2023 সালে বিশ্ব রপ্তানির 54% ডলারে হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র ভৌগোলিকভাবে বিশ্ব জিডিপির 25% মাত্র। 7% ব্যাংক আমানত এবং 70% আন্তর্জাতিক বন্ড মার্কিন ডলারে। IMF এর তথ্য অনুযায়ী 57% বৈদেশিক মুদ্রা রিজার্ভ ডলারে রাখা হয়। তবে এই আধিপত্যই যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বিচার ব্যবস্থায় মানুষের আস্থার উপর নির্ভরশীল। ব্যাংক যে সাফরা সারাসিনের প্রধান অর্থনীতিবিদ কার্স্টেন জুনিয়াস বলেন, বিনিয়োগকারীরা বুঝতে শুরু করেছে যে তারা মার্কিন সম্পদে অতিমাত্রায় বিনিয়োগ করেছে। অ্যাপোলো অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে জানা যায় বিদেশিরা 19 ট্রিলিয়ন ডলারের মার্কিন ইকুইটি, 7 ট্রিলিয়ন ডলারের ট্রেজারি এবং 5 ট্রিলিয়ন ডলারের কর্পোরেট বন্ড ধারণ করে আছে। বিনিয়োগকারীরা তাদের অবস্থান কমাতে থাকলে ডলারের মান ব্যাপকভাবে চাপে পড়তে পারে। জুনিয়াস আরো বলেন, আজকের দিনে যুক্তরাষ্ট্র বিনিয়োগের জন্য আগের মতো নিরাপদ নয়। মার্কিন সম্পদ আগে যত মজবুত ছিল এখন তার ততটা নয়। অনেকেই যুক্তরাষ্ট্রের রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের ব্যয় লাভের সমীকরণ দিয়ে হিসাব নিকাশ শুরু করেছেন। উচ্চ ডলার মান রপ্তানি খরচ বাড়ায়, যা প্রফিট ও কাজের উপর প্রভাব ফেলে। ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান স্টিফেন মিরান বলেন, ডলারের অতিমূল্যায়ন আমাদের কোম্পানি ও শ্রমিকদের উপর অযথা বোঝা চাপিয়ে দেয়। তাদের পণ্য ও শ্রম বৈশ্বিকভাবে অপ্রতিযোগিতামূলক করে তোলে। তিনি আরো বলেন, ডলারের অতিমূল্যায়ন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার হার কমাতে সহায়তা করেছে, আর শুল্ক হলো এই বাস্তবতার প্রতিক্রিয়া। ডলার দুর্বল হলে আমেরিকান রপ্তানি প্রতিযোগিতামূলক হয়, কারণ পণ্য সস্তা হয়ে যায়। তবে আমদানির খরচ বেড়ে ভোক্তাদের উপর চাপ বাড়ে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটা ভালো, কারণ তারা ডলারে নেওয়া ঋণ কম খরচে পরিশোধ করতে পারে, যেমন জাম্বিয়া, ঘানা, পাকিস্তান। পণ্য রপ্তানিকারক দেশগুলো যেমন ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, চিলি আরো লাভবান হবে, কারণ দুর্বল ডলারে পণ্যের দাম বাড়ে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে এসে ডলারের এমন পতন শুরু হয়েছে। যদিও পূর্বানুমান বলা হয়েছিল ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ আমেরিকার বাইরের মুদ্রাকে দুর্বল করবে এবং এটি মার্কিন মুদ্রাকে শক্তিশালী করবে, কিন্তু তা হয়নি। এর বিপরীতে ইউরো 13% বেড়ে 1.17 ডলারের উপরে উঠেছে, কারণ বিনিয়োগকারীরা এখন মার্কিন প্রবৃদ্ধির ঝুঁকি নিয়েই উদ্বিগ্ন। একই সময়ে জার্মান ও ফরাসি সরকারি বন্ডে বিনিয়োগ বেড়েছে। স্টক 600 সূচক ইউরোপীয় স্টক পরিমাপ 2025 সালের শুরু থেকে 15% বৃদ্ধি পেয়েছে। ডলারে রূপান্তর করলে প্রায় 23% লাভ হয়েছে। প্রাথমিকভাবে মুদ্রাস্ফীতি শুরু হলেও জানুয়ারি থেকে মে মাসে তা 3% থেকে 2.3% পর্যন্ত নেমে গেছে। রিপাবলিকানরা এরই মধ্যে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট কংগ্রেসে পাশ করিয়েছেন, যার লক্ষ্য 2017 সালের কর ছাড় বজায় রাখা, স্বাস্থ্যসেবা ও কল্যাণ ব্যয় কমানো ও ঋণ বাড়ানো। কিন্তু আইন প্রণেতারা মনে করেন এর আওতায় দেশের 36.3 ট্রিলিয়ন ডলার ঋণের ঋণ সীমা বাড়ানো হবে। কংগ্রেশনাল বাজেট অফিস বলছে এটি 2034 সালের মধ্যে ফেডারেল ঋণ 3.3 ট্রিলিয়ন ডলারে বাড়াবে। এতে সরকারি ঋণ জিডিপি অনুপাত 124% থেকে আরো বাড়বে এবং বার্ষিক ঘাটতি 6.9% পৌঁছাবে, যেটা 2024-এ ছিল মাত্র 6.4%। এদিকে ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির মাধ্যমে সরকারের কার্যক্ষমতা বিভাগের অর্থ ব্যয় কমানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। আমদানি শুল্ক থেকে সরকারের আয় বাড়লেও তা উচ্চ খরচের মাধ্যমে ভোক্তাদের উপর চাপ সৃষ্টি করেছে। ট্রাম্পের অনিশ্চিত নীতির কারণে মে মাসে মুডিস সংস্থা মার্কিন সরকারের সর্বোচ্চ ক্রেডিট স্কোর কমিয়ে দেয়। জুনিয়াস বলেন, এখন পর্যন্ত ডলারের বিশ্ব রিজার্ভ মুদ্রা হিসেবে তেমন হুমকি নেই, তবে এর মান আরো কমতে পারে। আপাতত বাকি বছরের জন্য এটাই আমরা আশঙ্কা করছি।
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে দ্রুত পদত্যাগের আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ফেড চেয়ারের উদ্দেশ্যে ট্রাম্প লিখেছেন, অবিলম্বে পদত্যাগ করা উচিত। একই পোস্টে ব্লুমবার্গের একটি প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে জেরোম পাওয়েলের বিরুদ্ধে তদন্তের কথা বলেছেন ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান। পদত্যাগ নিয়ে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে বিবিসির পক্ষ থেকে জেরোম পাওয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেননি তিনি। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে ফেড চেয়ার বলেছিলেন, প্রেসিডেন্ট বাধ্য করলেও পদত্যাগ করব না, কারণ আইন অনুসারে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করতে পারে না প্রেসিডেন্ট কিংবা হোয়াইট হাউস। 1935 সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ফেডারেল রিজার্ভের মতো স্বাধীন সংস্থার বোর্ড সদস্যদের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে অপসারণ করা যেতে পারে। যদিও বারবারই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রচলিত রাজনৈতিক নীতিকে চ্যালেঞ্জ করছেন ট্রাম্প। কয়েকজন স্বাধীন নিয়ন্ত্রককেও বরখাস্ত করেছেন তিনি, যা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। 2025 সালের শুরুতে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর ট্রাম্প বলেছিলেন, ফেড চেয়ারকে অপসারণের কোনো ইচ্ছা নেই। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে 2017 সালের 2রা নভেম্বরে জেরোম পাওয়েলকে ফেড চেয়ার হিসেবে মনোনয়ন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ করেছিলেন 2018 সালের 5 ফেব্রুয়ারি। 2022 সালে জেরোম পাওয়েলকে দ্বিতীয় মেয়াদে ফেড চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয় বাইডেন সরকার, যার মেয়াদ শেষ হবে 2026 সালের মে মাসে। নিজের মনোনীত হলেও শুরু থেকেই জেরোম পাওয়েলের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করতে দেখা গেছে ট্রাম্পকে। এর মূল কারণ, একাধিকবার ট্রাম্পের নির্দেশনার পরও সুদ হার কমাননি জেরোম পাওয়েল। 1 জুলাই পর্তুগালে কেন্দ্রীয় ব্যাংক প্রধানদের এক আলোচনা সভায় জেরোম পাওয়েল বলেছিলেন, ট্রাম্পের শুল্ক নীতির নেতিবাচক প্রভাব না পড়লে ইতোমধ্যে সুদ হার কমানোর পরিকল্পনা ছিল ফেডারেল রিজার্ভের। ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক বিল পুলটি 2 জুলাই তার এক্স অ্যাকাউন্টে লেখেন, জেরোম পাওয়েলের রাজনৈতিক পক্ষপাত ও সিনেটে তার বিভ্রান্তকর সাক্ষ্যের তদন্তের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানাচ্ছি। তাকে অপসারণের জন্য এসব কারণই যথেষ্ট। গেল সপ্তাহে সিনেটকে জেরোম পাওয়েল বলেছিলেন, ফেডারেল রিজার্ভের সদর দপ্তরের খরচ ও বিলাসিতা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে অনেক বিভ্রান্তকর ও অসত্য তথ্য রয়েছে। ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 জুলাই বলেছেন, যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে আমদানি হওয়া পণ্যের উপর 20% শুল্ক আরোপ করবে, যা এক নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে শেষ মুহূর্তের আলোচনায় চূড়ান্ত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের উপর 46% শুল্ক আরোপের কথা ছিল, যা ট্রাম্পের এপ্রিলে ঘোষিত পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের মতো বহু দেশ এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে দৌড়ঝাঁপ করছে, যাতে পরিকল্পিত শুল্ক বৃদ্ধির আগেই একটা সমঝোতায় পৌঁছানো যায়। চুক্তি অনুসারে ভিয়েতনাম যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর কোনো শুল্ক আরোপ করবে না। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথা জানান। শুল্ক মানে হলো আমদানির উপর কর, যা প্রায়ই পণ্য আমদানিকারক কোম্পানিকেই দিতে হয়, উৎপাদক কোম্পানিকে নয়। আমদানিকারকরা চাইলে এই খরচ নিজেরা বহন করতে পারে, তবে বেশিরভাগ সময় তারা সেটি ভোক্তাদের উপর চাপিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদাররা উদ্বিগ্ন যে এতে তাদের দেশের তৈরি পণ্যের চাহিদা কমে যেতে পারে। এই চুক্তিকে ট্রাম্প গ্রেট ডিল অব কোঅপারেশন বলে অভিহিত করেছেন। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এখন 40% শুল্ক আরোপ করবে এমন পণ্যের উপর যেগুলো ট্রান্সশিপিং এর মাধ্যমে ভিয়েতনাম হয়ে আমদানি করা হচ্ছে। ট্রাম্পের জ্যেষ্ঠ বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত 1/3 পণ্য আসলে চীনের তৈরি, যা ভিয়েতনামের মাধ্যমে চালান করা হয়। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ভিয়েতনাম এমন কিছু করবে যা তারা আগে কখনো করেনি। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের বাজারে সম্পূর্ণ প্রবেশাধিকার দেবে, অর্থাৎ তারা তাদের বাজার আমাদের জন্য খুলে দেবে, যার মানে আমরা ভিয়েতনামে শূন্য শুল্কে পণ্য রপ্তানি করতে পারবো। ভিয়েতনাম বর্তমানে অ্যাপল, নাইকি, গ্যাপ, লুলুলেমন সহ অনেক বড় ব্র্যান্ডের জন্য প্রধান উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে। চীন থেকে ট্রাম্পের আগের শুল্ক ঘোষণার পর অনেক কোম্পানি তাদের কারখানা ভিয়েতনামে স্থানান্তর করেছে। নতুন চুক্তির খবরে ভিয়েতনামে উৎপাদন করা কোম্পানিগুলোর শেয়ারের দাম শুরুতে বাড়লেও পরে আবার কমে যায়, কারণ শুল্ক এখনো 20% থাকছে।
হ্যানয়ে আমেরিকান চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক অ্যাডাম সিটকফ বিবিসিকে বলেন, এই চুক্তি ভিয়েতনামের জন্য একটি ভালো সুযোগ এবং যারা ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাচ্ছে তারা এটা চালিয়ে যাবে। তবে ট্রান্স শিপিং শুল্ক নিয়ে তিনি বলেন, এই শব্দটি প্রায়ই অস্পষ্ট এবং রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় এবং এটি কতটা অবৈধ পুনরুটিং ভিয়েতনামি কর্তৃপক্ষ ধরতে পারবে বা আদৌ এর অস্তিত্ব কতটা আছে সেটিও প্রশ্ন সাপেক্ষ। গত এপ্রিলে ট্রাম্প বিশ্বব্যাপী বাণিজ্য অংশীদারদের ওপর উচ্চ শুল্ক আরোপ করেন। তিনি যুক্তি দেখান যে তারা পাল্টা সুবিধা দিচ্ছে না, তবে পরে তিনি তা কমিয়ে 10% করেন এবং তখন থেকেই অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে। হোয়াইট হাউস বলেছে, এপ্রিল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কেবল ব্রিটেনের সঙ্গে একটি চুক্তি ঘোষণা করেছে এবং চীনের সঙ্গে প্রতিশোধমূলক শুল্ক সাময়িকভাবে কমানোর একটি সমঝোতা হয়েছে। ফোনালাপ বিতর্কে তুমুল আলোচনা, সমালোচনা ও প্রবল রাজনৈতিক চাপের মুখে 1 জুলাই থাইল্যান্ডের সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হওয়া পেতাংতান সিনাওয়াত্রাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। আপদকালীন দায়িত্ব দেওয়া হয়েছে উপপ্রধানমন্ত্রী সুরিয়া জোয়াং রুয়াং কিতকে। কিন্তু প্রশ্ন উঠেছে, জোয়াং রুয়াং কিত ঠিক কতদিন এই দায়িত্ব পালন করবেন? থাইল্যান্ডের স্থায়ী প্রধানমন্ত্রী বা কে হতে যাচ্ছেন? থাই রাজনীতিতে সিনাওয়াত্রা বংশের কি তবে এখানে ইতি ঘটছে? থাইল্যান্ডের পরবর্তী পদক্ষেপই বা কি? এসবে জানবো এই প্রতিবেদনে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। থাই প্রধানমন্ত্রী পেতাংতানের পতনের পটভূমিটা রচিত হয়েছিল গত 15 জুন। সীমান্ত উত্তেজনা নিরসনে কম্বোডিয়ার রাজনীতিবিদ হুন সেনকে ফোন করেন পেতাংতান। তাকে আঙ্কেল বলে সম্বোধন করে এক থাই সেনা কর্মকর্তাকে প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করেন। আর ফোন আলাপটি পরবর্তীতে ফাঁস হতেই দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। বিরোধীদের প্রবল আন্দোলনের চাপের মুখে পড়ে সরকার। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে ফোন আলাপকে কূটনৈতিক কৌশল হিসেবে অভিহিত করে দুঃখ প্রকাশ করেন পেতাংতান। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। 36 জন সিনেটরের আবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা নেয় দেশটির সাংবিধানিক আদালত। সেখানে প্রমাণিত হয় পেতাংতান অসৎ আচরণ করেছেন এবং সংবিধানে বর্ণিত নৈতিক মানদণ্ড ভেঙেছেন। শাস্তি হিসেবে পেতাংতানকে সাময়িক বরখাস্ত করা হয়। অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে বরখাস্ত হলেও সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের ফলে তিনি সংস্কৃতি মন্ত্রী হিসেবে থাকবেন। আত্মপক্ষ সমর্থনের জন্য সময় পাবেন 15 দিন। আর এই সময়টাতে দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী জোয়াং রুয়াং কিত। শেষ পর্যন্ত পেতাংতান যদি অপসারিত হন, তবে গত বছরের আগস্টের পর থেকে তিনি হবেন দ্বিতীয় থাই প্রধানমন্ত্রী যিনি বরখাস্ত হবেন। এর আগে দেশের সাংবিধানিক আদালত তার পূর্বসূরি স্ট্রেথা থামিসিনকে নীতি লঙ্ঘনের দায়ে অপসারণ করেছিল। একই আদালত 2023 সালের নির্বাচনে সাংবিধানিক আসনে জয়ী প্রগতিশীল মুভ ফরওয়ার্ড দলকেও ভেঙে দিয়েছে। দলটির নেতাদের 10 বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল। সাংবিধানিক আদালত যেদিন পেতাংতানকে বরখাস্ত করেছে, ঠিক একই দিনে তার বাবা থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। থাকসিনের বিরুদ্ধে অভিযোগ, 2015 সালে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র চোসুন ইলবোকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজতন্ত্রকে অবমাননা করেছেন তিনি। এই নেতা 2001 সালে ক্ষমতা গ্রহণ করেন এবং পরবর্তীতে 2006 সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে হন ক্ষমতাচ্যুত। এরপর দীর্ঘ সময় নির্বাসিত জীবন কাটিয়ে থাইল্যান্ডে ফিরে আসেন 2023 সালে। গত 2 দশক ধরে থাই রাজনীতির প্রধান শক্তি থাকসিন সমর্থিত দলগুলো। আদালতের রায় এবং বিক্ষোভে বারবার ক্ষমতাচ্যুত হলেও এটি এখনো অন্যতম প্রধান দল। এর আগে 2014 সালে থাকসিনের বোন ইং লাংকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাংবিধানিক আদালত ক্ষমতাচ্যুত করে। আর এখন পেতাংতান বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন। এই আন্দোলনে বিক্ষোভকারীদের রাজতন্ত্রপন্থী ইয়েলো শার্ট পরা অবস্থায় দেখা গেছে। এই আন্দোলনকারীদের পেতাংতানের বাবা ও খালার বিরোধিতার সময়ও দেখা গিয়েছিল। যদিও বরখাস্ত হওয়ার পরও ক্ষমতা না ছাড়ার ব্যাপারে অনড় পেতাংতান, তবে শেষ পর্যন্ত তাকে সরে যেতে হলে রাজনীতিতে থাকসিন পরিবারের আর কেউ প্রতিনিধিত্ব করবে কি? বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী, নির্বাচনে তাদের রাজনৈতিক দল ফিউ থাইয়ের হয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন ওই পরিবারের বাইরের কেউ।
এক্ষেত্রে এগিয়ে রয়েছেন চাই কাশেম নিতেশিরি। থাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে আমলাতন্ত্র, পুঁজিপতি এবং একচেটিয়া শাসনের বিরুদ্ধে সাহসী রাজনীতিবিদদের ছাড়া এগিয়ে যাবে না থাইল্যান্ড। আর ফিউ থাইয়ের সাহস নেই এবং তারা তা করতে অক্ষম। তার দৃষ্টিতে এখন মুভ ফরওয়ার্ড এবং ফিউচার ফরওয়ার্ড ভেঙে দেওয়ার পর প্রধান বিরোধী দল পিপলস পার্টি। এই দল সামনে ক্ষমতায় আসতে পারে। থাইল্যান্ডের মাহিদুল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পঞ্জাদা সিরিভুন্নাবুডুর ভাষ্য, গত 20 বছর ধরে থাইল্যান্ড একই চক্রে ঘুরপাক খাচ্ছে। একটি অভ্যুত্থান, তারপর একটি নির্বাচিত সরকার, তারপর আবার রাস্তায় বিক্ষোভ। তবে তার আশা, এবারের বিক্ষোভ সামরিক বাহিনীকে রাজনীতিতে ফিরিয়ে আনবে না। 2011 সালে স্বৈরতন্ত্র বিরোধী গণবিক্ষোভে মিশরের সরকার পতনের পরের বছর ক্ষমতা নিয়ে সকল মিশরীয়দের জন্য সরকার গঠন করার অঙ্গীকার করেছিলেন তিনি। مسلمين وغير مسلمين الإطار العام تاعنا الشريعة الإسلامية وده ضمان حقيقي للحق والعدل والحرية والديمقراطية لكل المصريين. কিন্তু ক্ষমতা নেওয়ার কয়েক মাসের মধ্যেই তার সরকারের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। অর্থনৈতিক সংকট সামাল দিতে না পারার পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ইসলামপন্থীদের একচ্ছত্র আধিপত্যের পথ করে দিচ্ছিলেন। আর ওই বিক্ষোভের জের ধরে ক্ষমতায় বসার 1 বছরের মাথায় ক্ষমতাচ্যুত হন আরব বসন্তের ট্র্যাজিক হিরো হিসেবে পরিচিত মোহাম্মদ মোরসি ঈসা আল আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। 2010 সালের 17 ডিসেম্বর উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় একজন ফেরিওয়ালা প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। ওই ঘটনার পর তিউনিসিয়ায় সরকার বিরোধী গণবিক্ষোভ শুরু হয়, যা কিছুদিনের মধ্যে মিশর, সিরিয়া, ইয়েমেন, বাহরাইন, লিবিয়া সহ অন্যান্য আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ে। আরব দেশগুলোর মধ্যে প্রথম বিক্ষোভ শুরু হয় মিশরে। কায়রোর তাহরির স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী একত্রিত হন এবং 29 বছর ধরে প্রেসিডেন্ট থাকা হোসনি মুবারকের পদত্যাগ দাবি করেন। টানা 18 দিন বিক্ষোভ চলার পর হোসনি মুবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এর 1.5 বছর পর 2012 জুনে মিশরের ইতিহাসের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়ে দেশের প্রেসিডেন্ট হন মোহাম্মদ মোরসি। ওই নির্বাচনে তিনি মুসলিম ব্রাদারহুডের প্রার্থী ছিলেন। মুসলিম ব্রাদারহুড সংগঠনটি এর আগে দীর্ঘ সময় মিশরে নিষিদ্ধ ছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ধর্মীয় উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের মদদ দেওয়ার। মোহাম্মদ মোরসি মিশরের ক্ষমতা নেওয়ার কয়েক মাসের মধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি কট্টর ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডকে আধিপত্য বিস্তারের সুযোগ করে দিচ্ছেন। সে সময় মিশরের সংসদেও সংখ্যাগরিষ্ঠ ছিল ইসলামপন্থীরা। তখন মোরসির সরকার মিশরের নতুন একটি সংবিধানের খসড়া তৈরি করছিল এবং নিজের ক্ষমতা সুদূরপ্রসারী করার চেষ্টায় মোরসি একটি ডিক্রি জারি করেছিলেন। তার বিরুদ্ধে বিক্ষোভ চলমান থাকার মধ্যেই 2012 সালের ডিসেম্বরে নতুন সংবিধানের উপরে একটি গণভোটের আগে সরকারি প্রতিষ্ঠান ও নির্বাচনী এলাকা রক্ষায় মিস্টার মোরসি সশস্ত্র বাহিনীকে ক্ষমতা প্রদান করে আরেকটি ডিক্রি জারি করেন। অনেকেই মনে করেন ওই ডিক্রি জারি করে মিস্টার মোরসি কার্যত মিশরে এক ধরনের সামরিক আইন জারি করার পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন, কারণ ওই ঘটনার পরই বিরোধী পক্ষের সঙ্গে মিস্টার মোরসির সমর্থকদের সংঘর্ষ শুরু হয়, যাতে অর্ধশতাধিক মানুষ মারা গিয়েছিলেন। 2013 সালের জুনে নিজের ক্ষমতা গ্রহণের 1 বছরের পূর্তি উপলক্ষে মিস্টার মোরসি যেদিন আনন্দ মিছিলের কর্মসূচি দিয়েছিলেন, সেদিন লাখ লাখ মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাহরির স্কোয়ারে গণবিক্ষোভ করেছিল। সে সময় তাহরির স্কোয়ারের নতুন বিক্ষোভে উত্তাল মিশরের অবস্থাকে 2011 সালের আরব বসন্তের পর সবচেয়ে খারাপ রাজনৈতিক পরিস্থিতি হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। এক পর্যায়ে জুলাইয়ের 1 তারিখ সামরিক বাহিনী মিস্টার মোরসিকে সংকট সমাধানে 48 ঘন্টার আলটিমেটাম দেয়, কিন্তু তিনি ওই আলটিমেটাম মানতে অস্বীকৃতি জানান। ফলস্বরূপ 2013 সালের 3রা জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ মোরসিকে উৎখাত করে মিশরের সেনাবাহিনী। তৎকালীন সামরিক বাহিনীর প্রধান এবং মিশরের নতুন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নির্দেশে মিস্টার মোরসিকে গ্রেফতার করা হয়। ক্ষমতা গ্রহণের 1 বছরের মাথায় মোহাম্মদ মোরসির বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছিল সেগুলোর যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও মোহাম্মদ মোরসি কেন ক্ষমতায় টিকে থাকতে পারলেন না, সেটি নিয়ে বিশ্লেষকদের বিভিন্ন রকমের মত রয়েছে। মিশরের অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন করতে না পারার অভিযোগের পাশাপাশি মোরসির রাজনৈতিক দর্শনের কারণেও তিনি বেশি দিন ক্ষমতায় টিকতে পারেননি বলে অনেকে মনে করেন, কারণ এমন একটা ধারণা ছিল যে তিনি বেশি দিন ক্ষমতায় থাকলে মিশর পুরোপুরি ইসলামপন্থীদের দখলে চলে যাবে। এই কারণে ইসরায়েল আর পশ্চিমারাও তাকে পছন্দ করেনি বলে মনে করা হয়।
ক্ষমতায় যাওয়ার কিছুদিন পরই মোরসি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ফিলিস্তিনের সাথে রাফা সীমান্ত খুলে দিয়েছিলেন। এছাড়া হামাসের সাথে তার সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক ইসরায়েল স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি। ক্ষমতা হারানোর পর কারাবরণ করা মোরসির বিরুদ্ধে হত্যা, গুপ্তচরবৃত্তি, বেআইনিভাবে আটক, নির্যাতন সহ নানান অভিযোগে বিচার শুরু হয়। হত্যার অভিযোগ থেকে অব্যাহতি পেলেও বিক্ষোভকারীদের গ্রেফতার ও দমনের অভিযোগে মোহাম্মদ মোরসিকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2019 সালের 17 জুন গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচার চলাকালীন অবস্থায় আদালতের ভেতরে 67 বছর বয়সে মারা যান মোহাম্মদ মোরসি। মুর্শিদাবাদের এই মতিঝিল দেখে বোঝা কঠিন যে 268 বছর আগে 1757 সালের 21শে জুন এখানে কি চলেছিল। আন্দাজ করাই যায় যে সেই মঙ্গলবার সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা ছিল এখানে। হাজার হাজার পাইক বরকন্দাজ সিপাহী প্রস্তুত, হাতি, ঘোড়া বা উটের পিঠে চেপে রওনা হওয়ার জন্য তৈরি তারা। সঙ্গে রয়েছে বিরাট পদাতিক বাহিনী, আর সবার সামনে হাতির পিঠে চেপেছেন বাংলার মসনদে আসীন তরুণ নবাব সিরাজউদ্দৌলা। ততদিনে কলকাতা থেকে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী মুর্শিদাবাদের দিকে অনেকটাই এগিয়ে এসেছে। দুদিন পরে 23শে জুন 1757 দুই বাহিনী মুখোমুখি হল পলাশীর প্রান্তরে। এটাই সেই পলাশীর যুদ্ধক্ষেত্র, যে যুদ্ধ বদলিয়ে দিয়েছিল ভারতবর্ষের ইতিহাস। শোনা যায় যে একদিকে সিরাজউদ্দৌলার সঙ্গে ছিল বিশাল বাহিনী, যার মধ্যে ফরাসি সৈনিকরাও ছিলেন, অন্যদিকে রবার্ট ক্লাইভের হাতে হাজার খানেকেরও কম সংখ্যক যোদ্ধা। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এই পলাশীর যুদ্ধের ঠিক আগে আর যুদ্ধের দিন কি হয়েছিল? মীর জাফর এবং রায়দুল্লাহ দুজনেই যুদ্ধে উপস্থিত থাকলেন, কিন্তু যুদ্ধের সময় লড়াই করলেন না, কারো পক্ষে লড়াই করলেন না। তিনি কোরআন ছুঁয়ে শপথ করেছিলেন যে সিরাজের বিরুদ্ধে যাবেন না, এবং তিনি হাতও খাননি। মীর জাফরের আর রায়দুল্লাহের সৈন্য ছিল 3000 ঘোড়া, এবং খাস রিসালার সেনাপতি মীর মাদান উপস্থিত ছিলেন 10,000 ঘোড়া নিয়ে, মোট 13,000। এদের মধ্যে মীর মাদান যুদ্ধ করলেন। মীর জাফর এবং রায়দুল্লাহ দাঁড়িয়ে দেখলেন, কিছু করলেন না। যুদ্ধের ঘটনা নিয়ে যেমন নানা কাহিনী আছে, তেমনি আবার যুদ্ধটা আদতে হয়েছিল কেন তা নিয়েও রয়েছে ইতিহাসবিদদের নানা ব্যাখ্যা। পলাশীর যুদ্ধকে আটকানো যেত, এটা হতোই। ইট ওয়াজ দ্য কালমিনেশন অফ ইভেন্টস। আওরঙ্গজেবের রাজত্বকাল থেকে যে সংকটটা শুরু হইতো, শেষকালে জাগিরদারি ব্যবস্থা বা মনসবদারি ব্যবস্থাটা এত তীব্র হলো, তার ফলে কৃষি সংকটটা আরো তীব্র হয়ে চারিদিকে বিদ্রোহ করছে অতিরিক্ত করের বোঝার বিরুদ্ধে। এটা হিন্দু কৃষকদের মুসলমান শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ হলো, এবং ইংরেজরা ফিল্ড স্টাডি করে বা বিদেশি বণিকরা ফিল্ড স্টাডি করে এটা বুঝতে পেরেছিল, এবং তারা সার্চ করতে শুরু করেছিল কিভাবে ঢোকা যায়, এবং তারা জানতে পারলো যে এইভাবে নেটিভ যারা ফিউডাল লর্ডস তারাই তো ষড়যন্ত্র শুরু করেছে, অতএব তাদেরকে মদত দাও। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে প্রথমেই যার নাম মানুষ জানেন তিনি হলেন মীর জাফর। সিরাজের পরে ব্রিটিশদের সহায়তায় তাকেই বসানো হয়েছিল বাংলার মসনদে। ঠিক 268 বছর আগের এই পলাশীর প্রান্তরেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল রবার্ট ক্লাইভের বাহিনীর হাতে। তারপরে সেদিনই তিনি এই প্রান্তর ছেড়ে চলে যান তার নিজের রাজধানী মুর্শিদাবাদে। সিরাজউদ্দৌলার প্রাসাদ পুরোটাই প্রায় গঙ্গায় বিলীন হয়ে গেছে, আর বাকি কিছুটা চাপা পড়ে রয়েছে মাটির নিচে। এই মাটির নিচে কিন্তু এই কতটা নিচ অব্দি গেছে জানি না, পুরো জিনিসটা প্রাসাদ। যখন পলাশীর 23 তারিখ হয়ে গেল, তারপর যখন তিনি ফিরে এলেন, হিরাজিলেই কিন্তু ফিরে এসেছিলেন, তখন তার মনে হলো যে মুর্শিদাবাদ থেকে আমি বেরিয়ে গিয়ে রাজমহলের দিকে যাব, গিয়ে আমি তারপর ফরাসিদের সঙ্গে যুক্ত আবার ফিরে আসবো নতুন করে। তো হিরাজিল থেকে সেই দিন আর কি উনি লাস্ট বেরিয়ে গেছেন 24 তারিখ রাতে। রাজমহলের কাছেই ধরা পড়ে যান সিরাজউদ্দৌলা। সেখান থেকে তাকে ফিরিয়ে আনা হয় তাঁরই এক সময়ের রাজধানী শহর মুর্শিদাবাদে। বন্দী করা হয়েছিল মীর জাফরের প্রাসাদ জাফরাগঞ্জ প্রাসাদে। সেদিন সম্ভবত তাকে খুন করা হয়, এবং তার আগে নাকি তাকে অত্যাচারও করা হয়, অত্যাচার করে তাকে মারা হয়েছিল, এবং তারপর তার দেহকে বস্তায় ভরে হাতির পিঠে চড়িয়ে গোটা মুর্শিদাবাদ শহর ঘোরানো হয়েছিল। সিরাজউদ্দৌলার মৃতদেহ এরপরে নিয়ে যাওয়া হয়েছিল গঙ্গার পশ্চিম তীরে
রাক্ষসবাগে তার পারিবারিক সমাধি ক্ষেত্রে। সেখানেই শায়িত আছেন তিনি। যে পথে তুই চলে গেলি বৃষ্টি তোমার ঝরে না, ভাঙা চাঁদের জোছনা। বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। নির্বাচনের পদ্ধতি নিয়েই বিতর্কে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি সহ বিভিন্ন দল সরাসরি ভোটের পুরানো ব্যবস্থার পক্ষেই অবস্থান নিয়েছে, কিন্তু জামায়াত সহ ইসলামপন্থী বিভিন্ন দল সংখ্যানুপাতিক হারে ভোট এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে সামনে এনেছে। তাহলে নির্বাচনের প্রশ্নে অনিশ্চয়তা কি বাড়ছে? এ নিয়ে আজকের আলোচনার সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে গত 12 জুন বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে একটা যৌথ ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণার 3 সপ্তাহ পার হয়নি, তার মধ্যেই নতুন করে কেন সন্দেহ তৈরি হয়েছে? যদিও লন্ডন বৈঠকের সেই যৌথ ঘোষণায় ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে শর্তের কথা ছিল প্রধান উপদেষ্টার দিক থেকে, সেখানে বলা হয়েছিল যে সংস্কার কাজগুলো শেষ করা এবং সব ব্যবস্থাগুলো যদি নেওয়া যায় তাহলে পরে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, শর্তের বিষয় ছিল। কিন্তু সেই ঘোষণার পর বিএনপির মধ্যে নির্বাচন প্রশ্নে একটা বিশ্বাস তৈরি হয়েছিল। তারা মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত তারা এক ধরনের উজ্জীবিত হয়ে উঠেছিলেন এবং নির্বাচনী প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। এখনও অবশ্য বিএনপির পক্ষ থেকে মাঠ পর্যায়ে বা সব জায়গায় নির্বাচন মুখী করা দেশকে ওই ঘোষণার ভিত্তিতে সেই তাগিদটা বা সেই চেষ্টাটা আছে। কিন্তু এরপরও বিএনপির মাঠ পর্যায়ে আমি কয়েকটি জেলায় আমি বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে নতুন করে। বিএনপির মানে নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যেও এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। এই সন্দেহের পেছনে বক্তব্য তাদের যেটা, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকটি হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠকটি হয়েছে গত 12 জুন। এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু সেই বৈঠকের যে যৌথ ঘোষণা তার ভিত্তিতে বিএনপির পক্ষ থেকে একটা প্রত্যাশা ছিল যে নির্বাচন প্রশ্নে এখনই হয়তো তফসিল বা সুনির্দিষ্ট করে নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব নয়, সেটা নির্বাচনের 3 মাস আগে দিতে হয়, কিন্তু নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেয়া যে হবেই, এ ধরনের এক ধরনের নির্দেশনা তারা সরকারের দিক থেকে বা প্রধান উপদেষ্টার দিক থেকে আশা করেছিলেন। সেটা এখন পর্যন্ত আসেনি। এছাড়াও সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। বিএনপি নেতারা বলছেন যে তারা সেদিকেও তাকিয়েছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার সেই সৌজন্য সাক্ষাতের কথাও যদি বলা হয়েছে সরকারের দিক থেকে, কিন্তু তারা মনে করছেন যে এই বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ বলা হলেও এখানে নির্বাচন প্রশ্নেই আলোচনা হয়েছে, নির্বাচন ইস্যু নিয়েই আলোচনা হয়েছে। যদিও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে মানে নির্বাচনের সময় নিয়ে বা বিষয়গুলো নিয়ে মানে সেভাবে কোনো আলোচনা হয়নি, তিনি জোর দিয়েই বলেছেন। তবে তিনি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন করার জন্য তারা প্রস্তুত আছেন, জাতীয় নির্বাচন করার জন্য, এবং সেজন্য তারা প্রস্তুতি নেবেন, সেই বিষয়গুলো এসছে। কিন্তু বিএনপির প্রশ্নটা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন, তারপরেও এক ধরনের একটা নির্দেশনা বা এক ধরনের একটা ইঙ্গিত সেটাও তারা পাননি এর পরে, বৈঠকের পরে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য তুলে ধরেছেন তাতে। ফলে তাদের মধ্যে সন্দেহ মানে দানা বেঁধেছে যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে মানে সরকারের দিক থেকে ততটা আন্তরিকতা আছে কিনা। মানে এমনকি প্রধান নির্বাচন কমিশনার যখন বলেছেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন মানে জন্য প্রস্তুতির কথা নেওয়া হচ্ছে, সরকারের আগের অবস্থান কিন্তু জুন থেকে এপ্রিলে এগিয়ে এসেছিল। এখন বিএনপির মধ্যে এটাও আরও সন্দেহ বাড়িয়েছে যে আসলে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের কথা কেন আসছে। যৌথ ঘোষণা এসেছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে। এই সব মিলিয়ে একটা সন্দেহ রাজনৈতিক অঙ্গনে কাজ করছে।
পাশাপাশি নতুন কিছু ভিন্ন কিছু বিষয় সামনে এসেছে। নির্বাচন পদ্ধতি নিয়ে একটা বিতর্ক সামনে এসেছে, স্থানীয় সরকারের দাবির কথা সামনে এসেছে, এই বিষয়গুলো সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদেরও অনেকে মনে করছেন যে সে কারণেই সন্দেহটা বাড়ছে বা অনিশ্চয়তার প্রশ্ন আসছে। এখন নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে বিভক্তির কথা বলছেন, বিতর্কের কথা বলছেন, আসলে কোন ধরনের মেরুকরণ ঘটছে? যেটা দেখা যাচ্ছে যে এখন নির্বাচনের পদ্ধতি নিয়ে একদম স্পষ্ট একটা বিভক্তি দেখা যাচ্ছে। বিএনপি এবং এর মিত্রদের কিছু, মানে এই দলটির মিত্র কিছু দল যারা এখনো বিএনপির সঙ্গে আছে, তারা দেখা যাচ্ছে যে এখন যে পদ্ধতিতে সংসদ নির্বাচন হয়, যে প্রার্থী আসন ভিত্তিক প্রার্থী দেওয়া হয়, প্রার্থীর মানে সরাসরি ভোটে, মানুষের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসেন, 300 আসনে সরাসরি ভোট হয়। 350টি আসন এখন আছে, যেখানে 400 আসন করার কথা, সংরক্ষিত 100 আসন করার কথা। তো এই পদ্ধতির পক্ষেই বিএনপি রয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা আলোচনায় মানে একটা বিষয়ে আলোচনা বিভিন্ন সময় ছিল, মানে 5ই আগস্টে আওয়ামী লীগের শাসনের পতনের পরে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় এসেছে, সংস্কারের বিভিন্ন প্রশ্ন এসেছে, তখন এই আলোচনাটাও এসেছিল যে আনুপাতিক হারে ভোট বা সংখ্যানুপাতিক হারে ভোট, এই ভোটের বিষয়টা আলোচনায় এসেছিল। এখন জামায়াত ইসলামী এবং ইসলামপন্থী কয়েকটি দল এই বিষয়টাকে তারা দাবি হিসেবে সামনে এনেছে। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে তারা মনে করেন যে এই নির্বাচন, মানে সামনে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচন থেকেই আনুপাতিক হারে, সংখ্যানুপাতিক হারে চালু করতে হবে। এখানে এইটাকে ঘিরে তারা তাদের অবস্থান নিয়েছেন। এর সাথে ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী কয়েকটি দল অবস্থান নিয়েছে। সর্বশেষ গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের নেতৃত্বাধীন তারাও মানে তাদের পক্ষে একটা অবস্থান নিয়েছে। সম্প্রতি দেখা গেছে ইসলামী আন্দোলন তারা একটি ঢাকায় সমাবেশ করেছে, একটি বড় সমাবেশ করেছে। সেই সমাবেশে বিএনপিকে বাদ রেখে যারা এই আনুপাতিক হারে ভোটের পদ্ধতি চায় তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল সেই দলগুলোকে। সেখানে জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ, ইসলামপন্থী খেলাফত মজলিস, অন্যান্য দলগুলো ছিল, অন্যান্য দলগুলোর নেতারা ছিলেন বা প্রতিনিধিরা ছিলেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে বিএনপি সংখ্যানুপাতিক বা আনুপাতিক হারে ভোটের ব্যবস্থাটা চায় না, সে কারণে তারা তাকে আমন্ত্রণ জানায়নি। যারা চায় তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। তারা একটা জোটবদ্ধ হয়ে এই ইস্যুটাকে আরও জোরালোভাবে সামনে আনতে চাইছে, সেটাই মনে হয়েছে জামায়াত এবং ইসলামী আন্দোলনের নেতাদের সাথে কথা বলে। কিন্তু বিএনপি আবার এই জায়গায় শক্ত অবস্থান বিএনপির, যে তারা এই পদ্ধতিতে কোনোভাবেই মানবে না। কিন্তু জামায়াত ইসলামী সহ বিভিন্ন দল কেন সংখ্যানুপাতিক বা আনুপাতিক হারে ভোটের কথা বলছে, কি করতে চাইছে বা এই জায়গায় কি অর্জন করতে চাইছে তারা? জামায়াতের বা ইসলামী আন্দোলন বা যারা এই আনুপাতিক হারে ভোটের পক্ষে, তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আনুপাতিক হারে ভোট হলে পরে তারা যেটা যুক্তি দিতে চাচ্ছেন যে প্রতিটি ভোটের প্রতিফলন ঘটবে সংসদে। তারা বলতে চাচ্ছেন যে এইখানে আনুপাতিক হারে ভোটের যে পদ্ধতি, সেখানে তাদের দেয়া তথ্য অনুযায়ী যে সেখানে কোনো প্রার্থী থাকবে না, দলের প্রতীকের উপরে ভোট হবে। যে দল যত শতাংশ ভোট পাবে তার ভিত্তিতে আসন পাবে। যদি কোনো একটি দল 10% ভোট পায় তাহলে 30টি আসন পাবে। সেখানে 300 আসন থাকবে না। একক দেশে দলের নিবন্ধিত দলগুলোর প্রতীক অনুযায়ী ভোট হবে। আনুপাতিক হারে ভোট আসার পর সেই অনুযায়ী আসন ভাগ হবে। তো সেই জায়গাটাতে তারা বলতে চাচ্ছে, মানে তাদের যুক্তিটা হচ্ছে যে পুরনো ব্যবস্থায় যে মানে সরাসরি ভোটে যারা হয়ে আসছেন সেখানে স্বৈরতান্ত্রিক একটা চেহারা বা কর্তৃত্ববাদী একটা চেহারা পায়। যখন কোনো ব্যক্তি তার এলাকা থেকে সরাসরি ভোটে হয়ে আসছেন, 300 আসনে প্রার্থীরা হয়ে আসছেন, সেখানে আনুপাতিক হারে ভোটের বিষয়টা থাকছে না। ফলে কোনো দল যদি মানে 30% ভোট পায়, অন্য দলগুলো 25, 20 বা 10% ভোট পাচ্ছে, 30% ভোট পেয়ে সে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সে জিতে আসলো, সেই একক আধিপত্য বিস্তার করছে সংসদে। সেখানে স্বৈরাচারী আচরণ বা একনায়কতন্ত্র এই ধরনের বিষয়গুলো, একক আধিপত্যের বিষয়টা আসে, অন্য দলগুলোর সেখানে কার্যক্রম থাকে না। এছাড়া ছোট ছোট দলগুলোর এখানে বেশি আগ্রহ, কারণ ছোট ছোট দলগুলো
এককভাবে মানে সরাসরি ভোটে জয়ী হয়ে আসা সেই জায়গাটাতে বেশ জটিল একটা অবস্থা, তাদের পক্ষে সেটা সেই জনসমর্থন নেই। আনুপাতিক হারে হলে পরে তাদের জন্য একটা সুবিধা হতে পারে, ফলে এই জায়গাটাতে ইসলামপন্থী এবং কিছু বামপন্থী দলেরও সমর্থন আছে, তারা এই বিষয়টা চাচ্ছে। কিন্তু বিএনপির যেহেতু ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তারা এই মুহূর্তে এই জায়গাটাতে যেতে চাচ্ছে না। বিএনপির যুক্তিটা হচ্ছে যে বাংলাদেশে এই বাস্তবতাটা এখন নেই। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তার সঙ্গে কথা বলছেন, তিনি যেটা বলছেন যে এই বাস্তবতা নেই, আর এই বিষয়টি একটা রাজনৈতিক দল তার অবস্থান থেকে আলোচনা করছে। এগুলো অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। বিশ্বের যেসব দেশে আছে, বলা হয় যে বিশ্বের আপনার 91টি 170টি দেশের মধ্যে 91টি দেশে আছে, দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা, নেপালে আছে। সে বলা মানে বিএনপির বক্তব্য হচ্ছে সেগুলোও পরীক্ষামূলক, সেগুলো সব জায়গায় মানে কার্যকর বলে তারা মনে করছে না। কিন্তু সেটির বাস্তবায়নের ক্ষেত্রে কোনো শঙ্কা, অর্থাৎ নেপথ্যে আরো কোনো রাজনৈতিক ভাবনা তাদের রয়েছে কিনা, এখন করছে কিনা? এটা বিএনপির নেতারা যেমন বলছেন, রাজনৈতিক বিশ্লেষকদেরও কেউ কেউ বলছেন যে যখন নির্বাচনের প্রশ্নটা আসছে তখন এই আনুপাতিক হারে ভোটের ব্যবস্থার কথা বলা বা স্থানীয় সরকার নির্বাচন আগে দাবি করা, এগুলোর পেছনে কোনো কারণ আছে কিনা, তারা সামনে যে যুক্তি দেখ পেছনে কোনো কারণ আছে কিনা, এই বিষয়টা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানান ধরনের আলোচনা আছে। বিএনপির মধ্যেও এই বিষয়টা আলোচনা আছে যে এখানে নির্বাচনকে প্রলম্বিত করা বা মানে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের দাবি বিএনপি করছে বা যে জায়গাটায় আলোচনায় একটা পর্যায়ে এসেছিল সেটাকে মানে দূরে নিয়ে যাওয়া, এই ধরনের কোনো চিন্তা আছে কিনা। বিশ্লেষকরা বলছেন যে যখন আনুপাতিক হারে ভোটের ব্যবস্থার কথা বলা হবে বা এই নির্বাচন থেকে করতে যাবে, আরও অস্থিতিশীল মানে নির্বাচন প্রলম্বিত হবে, কোন ব্যবস্থা সেটা পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। কারণ এই আনুপাতিক হারে ভোটের বিষয়টা এক এক দেশে এক একভাবে আছে। কোথাও কিছু সরাসরি আসনে হচ্ছে, অর্ধেক আসনে আনুপাতিক হারে হচ্ছে, এগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। তো তারা মনে করছেন যে এখানে কোনো উদ্দেশ্য আছে কিনা সেই প্রশ্ন তুলছেন, যদিও যারা দাবি করছে জামায়াত ইসলামী বা তারা এটাকে উদ্দেশ্য বলতে রাজি নন। তারা বলছেন যে তারা নির্বাচনের স্বচ্ছতার স্বার্থেই তারা এটা করতে চান। এখন এই পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন বা সরকারের কোনো পর্যায়ে আলোচনা হয়েছে কিনা বা কোনো রকম আলাপ আলোচনার মধ্য দিয়ে এর কোনো সমাধানে পৌঁছানোর চেষ্টা আছে কিনা? যেটা হচ্ছে কি, জাতীয় সংসদকে তো মানে দুটো পর্যায়ে নেওয়া হচ্ছে, একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ। সেই জায়গায় দলগুলো একমত হয়েছে, কিন্তু উচ্চকক্ষের ভোট কিভাবে হবে, নিম্নকক্ষের ভোট কিভাবে হবে সেটা নিয়েই প্রশ্ন আছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উচ্চকক্ষ নিম্নকক্ষ বিষয়টা আলোচনায় এসেছে। সেই আলোচনাতে এই দলগুলোর পক্ষ থেকে এই আনুপাতিক হারে ভোটের বিষয়টা তোলা হয়েছিল। তবে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব, সেখানে বলা হচ্ছে, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলেরিয়াস তিনি যেটা বলছেন যে উচ্চকক্ষের ভোটটা আনুপাতিক হারে করা, নিম্নকক্ষের ভোটটা সরাসরি 300 আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করা, সেইটা তাদের দিক থেকে একটা প্রস্তাব আছে। যদিও উচ্চকক্ষের ভোটটা কিভাবে হবে, আনুপাতিকভাবে হবে, বিভিন্ন দল, জামাত সহ বিভিন্ন দল তারা এটার পক্ষে থাকলেও বিএনপি সেই জায়গাতেও বিএনপির আপত্তি আছে। বিএনপির বক্তব্য হচ্ছে আসন যে দল যতটা পাবে তার ভিত্তিতেই উচ্চকক্ষেও আসন মানে ভাগ হবে। তো সেখানেও বিতর্ক আছে। জামাত উচ্চকক্ষ নিম্নকক্ষ সহই ভোট চাচ্ছে আনুপাতিক হারে। তো জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনাটা এসেছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি, চূড়ান্ত কোনো মানে পর্যায়ে যায়নি। সরকারের মধ্যে মানে আমি একাধিক উপদেষ্টার সাথে কথা বলে যেটা মনে হয়েছে, তাদের মধ্যে এটা আলোচনা আছে, কিন্তু আনুষ্ঠানিক কোনো আলোচনায় সে ধরনের কোনো কিছু আমি পাইনি আসলে। এখন এই বিতর্কের ডামাডোলে জাতীয় নির্বাচন নিয়ে কোনো রকম অনিশ্চয়তা তৈরি হচ্ছে কিনা? এই ধরনের একটা আলোচনা অনেকে বলছেন, অনেকে এখন জিজ্ঞেস করেন যে জাতীয় নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হবে নাকি হবে না, এই ধরনের প্রশ্নগুলো এখন কেউ কেউ তুলছেন। এমনকি সাধারণ নাগরিকদের মধ্যেও এক ধরনের প্রশ্ন যে কি আসলে নির্বাচন কোন পর্যায়ে, অনিশ্চয়তা দেখা দিয়েছে কিনা। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, যেমন রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ, তার সঙ্গে আমি কথা বলছিলাম, যেটা বলছেন যে এই যে অনিশ্চয়তার কথাটা আসছে, এই যে মানুষ বিভিন্ন প্রশ্ন করছে, কারণ হচ্ছে যে নতুন ভিন্ন ভিন্ন বিষয় সামনে আনা হচ্ছে।
তিনি ওই যুক্তিটাই তুলছেন যে এখন এই মুহূর্তে আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্ন, এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আগে করার প্রশ্ন, এই বিষয়গুলো যখন আসছে তখন এক ধরনের অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছে যে আসলে কোন দিকে যাচ্ছে। এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর যদি এই জায়গায় বিভক্তিটা থাকে তাহলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তাটা বাড়বেই, এটা বিশ্লেষকরা মনে করছেন। আর রাজনৈতিক দলগুলোর নেতারাও বলছেন, মানে যেটা মনে হচ্ছে তাদের সাথে কথা বলে, যে তারা যার যার অবস্থান, যার যার এজেন্ডা, সেই জায়গায় তারা থাকছেন। একদিকে বিএনপি তার মিত্র কিছু দল থাকছে, অন্যদিকে বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর একটা লক্ষ্য থেকে জামায়াত এবং ইসলামপন্থী কিছু দল তারা একটা অবস্থান নিচ্ছেন। ফলে এই নির্বাচন পদ্ধতি নিয়েই এখন পাল্টাপাল্টি যে অবস্থান, সেই জায়গা থেকে আসলে একটা অনিশ্চয়তার কথা আসছে। তবে বিএনপি নেতারা বলছেন যে তারা বিশ্বাস করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটা তারা বিশ্বাস করেন যে সরকার সেভাবেই পদক্ষেপ নেবে। আচ্ছা কাদের, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে আরেকবার মনে করে দিই, সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইট এবং সোশ্যাল হ্যান্ডেলগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।